জুলাই সনদ এর বাস্তবায়ন এবং গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া যে সময়সীমা ছিল সেটি কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছে। এর মধ্যে আজকেও রাজনৈতিক বাহাসে ছিল বড় দুটি দল, বিশেষ করে বিএনপি এবং জামায়াত সহ তাদের যে সমমনা ৮ দলের যে আন্দোলন চলছে, আন্দোলনরতরা। জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং যারা বলছে গণভোটের বিধান সংবিধানে নেই, তারা ফ্যাসিজমকে সমর্থন করে এই মন্তব্য করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। ৮ দলের আজকে বৈঠক ছিল তাদের। কাল তাদের একটি কর্মসূচিও রয়েছে, সমাবেশ আছে ঢাকায়, যেটি মহাসমাবেশে রূপ নিতে পারে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রসঙ্গ হচ্ছে যে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক সমঝোতা তো হলোই না, বিভক্তি কি আরও বাড়ল? এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। রাজনীতিতে সমঝোতা নাকি বিভক্তি, আজকে আমাদের আলোচনার বিষয়। ৩ জন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমার ঠিক ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি বিডিএসএল, স্বাগত আপনাকে। তারপরে আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, স্বাগত আপনাকেও। তারপর আছেন জনাব নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য, ডাকসুর সাবেক এজিএস এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, স্বাগত আপনাকেও। আলোচনার ভূমিকা একটু বলেছি যে বিভক্তি বাড়লো কিনা, সমঝোতা তো হলো না, সমঝোতার একটা চেষ্টা গণতন্ত্র মঞ্চের ব্যানারে হয়েছিল। জানতে চাই শুরুতেই জনাব সাইফুল হক আপনার কাছে, চেষ্টা কতটুকু করেছিলেন, এখন সামনে কি? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুই আলোচক, দর্শক শ্রোতা, আপনাদেরকেও শুভেচ্ছা এবং সালাম জানাই। হ্যাঁ, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গণতন্ত্র মঞ্চের দিক থেকে। আমরা গণতন্ত্র মঞ্চ, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি মিলে আমরা বসছিলাম একদিন, প্রায় ২-২.৫ ঘন্টা আমরা একটা দীর্ঘ আলাপ আলোচনা করেছি। কোনো সমাধান সূত্র বের করা যায় কিনা, কোনো একটা ঐক্যবদ্ধ কোনো একটা জায়গা আমরা আসতে পারি কিনা। এরপরে আমরা কথা বলেছি অনানুষ্ঠানিকভাবে, আমরা মানে মেজর স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে ইনফর্মালি আমরা একটা যোগাযোগ করবার চেষ্টা করেছি, কথাবার্তা বলেছি, কিন্তু খুব বেশি সাড়া অথবা দলগুলোর অবস্থানের জীবনে অনমনীয় অবস্থান, তাতে আমাদের উদ্যোগটা আর খুব বেশি দূর অগ্রসর করে নেওয়া যায়নি। তো সংকটটা তো তৈরি করেছিল ঐক্যমত কমিশন এবং কিছুটা সরকাররা নিজেরাও। এই জায়গা থেকে যে আমরা ঐক্যমত কমিশনে যেসব ব্যাপারে আমরা একমত হয়েছি, সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছিল। ঐক্যমত কমিশন যেখানে যে রিপোর্টে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন কমিশনের সভাপতি হিসাবে, ফলে ঐক্যমত কমিশন এবং সরকারের অবস্থানটাকে আলাদা করা বেশ কঠিন। সেদিক থেকে মনে হয়েছে তাদের একটা সংকটটা তাদেরই তৈরি করা। কিছুটা পক্ষপাত দুষ্টতাও যদি বলি, সেটা মনে হয় খুব বেশি বলা হবে না, খুব অন্যায় বলা হবে না। এবং নিজেরা উদ্যোগটা সমস্যার সমাধান না করে এরপরে রাজনৈতিক দলগুলোর দিকে আবার বল ঠেলে দেওয়া, এটা আমরা বলেছি কিছুটা নিচু মাত্রার চালাকি। এটা এই চালাকিটা না করলেও হতো, কারণ তারা জানেন দলগুলোর অবস্থান, তারা জানেন। 7-8 মাস ধরে আমরা যে আলোচনা করেছি, নতুন করে খুব বেশি কিছু ডেলিভার করবার নাই দলগুলো। তাহলে সরকার কি করতে পারত? প্রথমে তারা কিছুটা দায় এড়ানোর জন্য তারা আবার দলগুলোর উপরে তারা ছেড়ে দিয়েছিল। এবং এটা কারো কারো এটা মনে হতে পারে, এই দেখো আমরা বললাম, দলগুলোকে বললাম, তারা আসলে ঐক্যমত তারা আসতে পারলো না। এটাও হচ্ছে আরেকটা একটা মানে অফেন্সিভ জায়গায়, মানে রাজনৈতিক দলগুলোকে ডিফেন্সিভ জায়গায় ফেলে দেওয়ার জন্য খানিকটা একটা অফেন্সিভ ট্যাকটিক্যাল একজন স্টেপিং হিসাবেও অনেকে বিবেচনা করছেন। সরকার যেটা করতে পারত, আজকে তো 7 দিন শেষ হয়েছে, বা আগামীকাল থেকে তাদের যে কর্তব্য, যেটা আমি দেখলাম সরকারের এখন উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, তারা কি করতে পারেন, যেসব ব্যাপারে সাধারণ ঐক্যমত আছেন সেসব ব্যাপারে তারা অবস্থান গ্রহণ করবেন। আমরা স্বাক্ষর করেছি ভিন্নমত সহ, সেগুলো একটা সাধারণ বিষয়। তার তো ব্যর্থ হওয়ার বড় কোনো সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে যে আমরা ওভারওয়েলমিং মেজরিটি, 2-1টা দল বাদে বিপুল অধিকাংশ দল প্রত্যেকেই আমরা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সপক্ষে বক্তব্য রেখেছেন। তো এটা তো এক ধরনের কনসেনসাস, 2-1টা দলের মতামত ছাড়া। সরকার দাঁড়াবে কিসের উপরে? সরকার দাঁড়াবে যেগুলো ব্যাপারে সাধারণ ঐক্যমত, আর যেসব ব্যাপারে
অধিকাংশ রাজনৈতিক দলের সম্মতি রয়েছে, তার উপরে দাঁড়াবেন। একটা বড় সংকট এখন দুটো, একটা হচ্ছে যে আদেশটা তারা কিভাবে তারা দেবেন। সেখানে আমি খুব পরিষ্কার করে বলেছি ইতিমধ্যে বহু জায়গাতে, আদেশটা যদি এরকম মনে হয় যে তারা সংবিধান নিয়ে তারা আদেশ জারি করছেন, এটাকে আমরা খুব অন্যায় মনে করব। তাদের একটা অনধিকার চর্চা, তাদের এখতিয়ার, ম্যান্ডেট এবং ক্ষমতার বাইরে এটা। কারণ তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন 106-এর রেফারেন্সে এসে এমন কোনো তাদের পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যেখানে সংবিধান, যেখানে মনে হয় একটা সুপ্রা কনস্টিটিউশনাল অর্ডার আপনি দিচ্ছেন, যেটাকে বাস্তবে যেটাকে আপনি নেগেট করছেন, এবং এটা বহুমাত্রিক সংকট তৈরি করবে। এবং এটা নিয়ে যে কোনো নাগরিক আবার উচ্চ আদালতেরও কিন্তু যাবার একটা সুযোগ, পুরো জিনিসটা ঝুলে যেতে পারে। আমরা ভোটের দিন গণভোট এ ব্যাপারে আছি, আর বাকি যেটুকু 270 দিন তারপরে অটো কার্যকর হবে, এটা বড় কোনো ইস্যু না। এটাকে সরকারের সদিচ্ছা থাকলে সমাধান করা সম্ভব। আপাতত আমার এই এপিসোডের লাস্ট বক্তব্য হচ্ছে যে ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপরে। সরকারের মধ্যে যদি সদিচ্ছা, যদি ঘাটতি যদি না থাকে, তাদের ইন্টেনশনে যদি কোনো সমস্যা না থাকে, অর্থাৎ ইমান তাদের যদি ঠিক থাকেন যে সবাইকে তারা ব্রডলি একটা জায়গায় তারা আনবেন, আমি মনে করি তাহলে এর মধ্যে তারা জানেন দলগুলো কি, এখান থেকে একটা পথ বের করার সুযোগ আছে এবং তাদের একটা সঠিক পদক্ষেপ সংকটকে কাটিয়ে উঠতে পারে। একটা ভুল পদক্ষেপ নতুন দুর্যোগ, নতুন সংকট তৈরি করতে পারে। আশা করি সরকার সে পথে হাঁটবেন না। সদিচ্ছা আছে কিনা নাজিমউদ্দিন আলম, বল তো ঠেলে দিলেন আপনাদের উপর এই সরকার। দেখেন, ধন্যবাদ। সময়ও হাতে বেশি নাই নির্বাচন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার অতিথি যারা রয়েছেন, বিশেষ করে জাতীয় নেতা আমাদের ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট সাইফুল ভাই, যিনি আন্দোলনে আমাদের সক্রিয় ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। আরেকজন আমাদের মেধাবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মিডিয়া সেলের প্রধান ডাক্তার পাভেল ভাই, এবং যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দেখুন, আপনি উপস্থাপনায় বলেছেন যে বিভাজন না সমঝোতা। ফ্যাসিবাদকে আমরা অনেক কষ্টে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে আমাদের একটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এখন ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আছি, আমাদের ভিতরে সমঝোতার মাধ্যমেই তো সবকিছু সমাধান হওয়া উচিত। আমরা কেন বিভেদের ভিতরে যাব? এটা আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা তাদেরকে টিকিয়ে রেখেছে, তারাই বিভাজন সৃষ্টি করবে। তারা নির্বাচনকে বানচাল করতে চাইবে। বিভাজন হলে লাভ কাদের? লাভ তাদের, যারা ফ্যাসিস্ট, যারা ফ্যাসিবাদ, যারা স্বৈরাচার, যারা জুলাই আগস্টে হত্যাকারী, পিলখানার হত্যাকারী, যারা আমাদের 17 বছর আমাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করেছে, এই হত্যাকারীরা লাভবান হবে। এবং তারা প্রায়শই তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আপনার কোনো জায়গায় একটা অরাজকতা হলে পরেই সেখানে গিয়ে তারা জয়েন করে আরও ম্যাসাকার করার। তারা ওত পেতে বসে আছে, তাদের অর্থ প্রচুর, তাদের সম্পদ প্রচুর, তারা আছে এই ধান্দায় কিভাবে ইলেকশনটা বানচাল করা যায়। এখন আমরা যারা ফ্যাসিবাদকে মুক্ত করেছি, প্রত্যেকেরই দায় দায়িত্ব রয়েছে এবং তাদের অনেক অবদান রয়েছে। বিএনপি, জামাত, তারপরে সর্বোপরি জুলাই আগস্টের যে আন্দোলনের এনসিপি, প্রত্যেকের দায়িত্বশীল হওয়া উচিত যে আমরা কি নির্বাচনটা হওয়াটা জরুরি, যে নির্বাচনের জন্য আমরা এতদিন যাবৎ আন্দোলন করছি, জনগণ ভোট দিতে পারে না, মুখিয়ে আছে। দেশের অর্থনৈতিক অবস্থা চিন্তা করতে হবে। আপনাদের মুক্তিযুদ্ধের চেতনাটা কি? সাম্য, ন্যায়, বিচার, গণতন্ত্র, যেটা ভলন্টিত করেছে, ধূলিসাৎ করে দিয়েছে আওয়ামী লীগ। আপনাকে এটাকে প্রতিষ্ঠিত করতে হলে আপনি গণতন্ত্রের কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আপনি নির্বাচনের একটা ইস্যু বের করছেন। আপনি জুলাই সনদ আমাদের সবকিছু স্বাক্ষর হয়ে গেছে। বিএনপি বারবার উদারতা দেখিয়েছে, অনেক কিছু ছাড় দিয়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা বিভিন্ন সময় ক্ষমতায় আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা সংস্কারের মাধ্যমে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ। আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি, স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা দিয়েছি। বিএনপির অনেক অবদান রয়েছে এই দেশের জন্য, স্বাধীনতা যুদ্ধ বলেন,
দেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য। দেশটাতে বেগম খালেদা জিয়ার উদারতা দেখেন। 15 ফেব্রুয়ারিতে কিন্তু আমরা নির্বাচন জয়ী হয়েছি, যদিও নির্বাচনটা একতরফা হয়েছিল। আমরা কিন্তু টিকে থাকতে চাই নাই, অস্ত্র ব্যবহার করি নাই শেখ হাসিনার মতো। বেগম খালেদা জিয়া অস্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাই নাই, তার উদারতা। আজকে আমরা যদি ভোট হয়, আপনাদের কারো কারো ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে ঠেকাইতে হবে। জনগণ যদি ভোট দেয় বিএনপি আসবে, আপনার সমস্যা কি? আমি এটা বুঝতে পারি না। এখন আপনারা গণভোট নিয়ে আপনারা বার্গেনিং করতেছেন, আন্দোলন করতেছেন। হোয়াই? কেন ধূম্রজাল সৃষ্টি করতেছেন? এখানে সমঝোতায় যেতে হবে। আপনার সমস্ত মেজরিটি পার্টি আপনার গিয়া বলছে একই ডেটে আমাদের টাকা পয়সা সাশ্রয় করতে হবে। অর্থ কি? আমাদের কি খুব বিশাল রিচ কান্ট্রি আমরা? আমাদের অর্থনৈতিক অবস্থা কি এটা আমাদেরকে বুঝতে হবে, এটা রিয়ালাইজ করতে হবে। 3 মাসের ভিতরে আরেকটা ভোট কিভাবে হয়? গণভোট আপনি 3 মাসের আগে কিভাবে হয়? একটা দল শুধু বলছে 3 মাস আগে হইতে হবে, আগে হইতে হবে। 21 দিন 27 দিনের নোটিশও হয় গণভোট হয়েছে আগে। না, আপনি এত ভোট কাছাকাছি দুইটা কোন দেশে হয়েছে? গণভোট আবার জাতীয় নির্বাচন, আর সেখানে সকল রাজনৈতিক দল তো আপনার সেম ডেটে চাচ্ছে। আপনি এটাকে গুরুত্ব দিবেন না, একটা দলের পক্ষে গুরুত্ব দিবেন? ইন্টেরিয়াম গভর্নমেন্টকে নিরপেক্ষ আদলে ফিরে আসতে হবে, আমাদের সকলের গ্রহণযোগ্য সরকার। আমরা অত্যন্ত শ্রদ্ধা করি নোবেল লরিয়েট, বিশ্ব বরেণ্য ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। তাকে অনেক বড় আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আমরা ওনাকে বসিয়েছি। সুতরাং উনি কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের পছন্দের প্রার্থী না। ওনাকে নিরপেক্ষভাবে নির্বাচন, এটা ডক্টরিনাল নেসেসিটি, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে উনি বসছেন, এটা কিন্তু পার্লামেন্টে পাশ করাতে হবে। সুতরাং ওনাকে নিরপেক্ষভাবে আপনার সবকিছু সিদ্ধান্ত নিতে হবে, বিবেচনা করতে হবে। কোন রাজনৈতিক দলের পক্ষে উনি ভূমিকা রাখতে পারবেন না, এটি আমরা আশা করি, দেশবাসী এটা প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাকে। জনাব মওদুদ হোসেন আলমগীর পাভেল, উনি বলেছেন যে বিএনপি অনেক ছাড় দিয়েছে, সেটি সংস্কার প্রশ্নে, সংস্কারের বিষয়ে। এখানে আসলে মানে যখন জাতীয় ঐক্য বা সবাই মিলে একটা কিছু করার বিষয়ে অনেক দর কষাকষি ছিল, আমরা যেটি দেখেছি, দীর্ঘ সময় ধরে আলোচনা ছিল। সর্বশেষে যে আজকে 7ম দিন পার হচ্ছে, যেটি সরকার একটি সময় দিয়েছিল, এই সময়টির মধ্যে আমরা দেখেছি যে জামায়াত সহ 8 দল আপনাদেরকে একটা আলোচনার আমন্ত্রণ জানিয়েছিল, আপনারা রাজি হন নাই, মানে এই জায়গাটায় ছাড় দেন নাই। সামনে কি আর ছাড় না দেওয়ার রাজনীতি শুরু হয়ে যাচ্ছে কিনা আজকে পর্যন্ত যেটি দেখলাম আমরা? আপনি একটু উপস্থাপনা মনে হয় একটু অন্য জায়গা থেকে করলেন। এটা আসলে কি রাজনীতিকে ছাড় দেয়া বা আলোচনায় আহ্বান জানানো এবং সেটা প্রত্যাখ্যান, এই বিষয়টা কিন্তু এত সরল। এবং তারা আজকে বলেছে যে সামনে বিএনপি ডাকলে তারা বিএনপির সাথে বসতে চায়। বসার বিষয় তো এটা প্রাসঙ্গিকতার জায়গায় থাকতে হবে, তাই না? আমি কেন বসতে চাই, কি জন্য বসতে চাই, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে দুটো বিপরীতমুখী অবস্থান আছে, আমি ঠিক বিপরীতমুখী বলবো না, বেশিরভাগ রাজনৈতিক দলই একটা জায়গায় মোটামুটি স্থির জায়গায় গেছে যে গণভোটটা সাধারণ নির্বাচনের দিনে, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের দিনেই হবে, এবং সেটা যৌক্তিক, অনেকগুলো কারণে যৌক্তিক। সেই যৌক্তিক কথার কথা যদি আমি পুনরাবৃত্তি করতে যাই তো বেশি পতন হবে। এই যুক্তিগুলো বারবার হয়েছে, সুতরাং আমি সেখানে যেতে চাই না। তাহলে বলবেন যে তাহলে এই কথাটা মাঠে আনবার উদ্দেশ্যটা কি? তারা কি নিজেরা জানেন না? তাদেরকে যদি আপনি অফ দ্য রেকর্ড যদি কথাটা জিজ্ঞেস করেন, তারা নিজেরাও কিন্তু একই কথাই বলবেন যে এই মুহূর্তে আমরা বলার জন্য বলছি, কিন্তু আসলে তো আমরা জানি যে এই মুহূর্তে যদি গণভোট হয় সেটা যৌক্তিক হবে না, এটা ওই সময় হওয়া উচিত। তাহলে এটা কেন করছেন এর জন্য তারা সংবাদের শিরোনামে থাকতে চান, এবং এটা করার জন্য আপনারাও কিন্তু শিরোনাম বানিয়ে ফেলেছেন। আমাদের এনসিপি বলেছিল যে বিএনপি এবং জামায়াত নিজেদের মধ্যে সমঝোতা করে আন্দোলন খেলছে, তাহলে কি এরকম কিছু? না, এরকম বিএনপি তো আন্দোলন খেলার দরকার নাই। বিএনপি একটা দায়িত্ববান সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির কমিটমেন্টটা কিন্তু অন্য জায়গায়, অন্যদের কিন্তু দায় যতটা বিএনপিকে কিন্তু সেভাবে আপনি মাপলে কিন্তু হবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সক্ষমতার একটি দল, অন্যদের কিন্তু সেটি প্রমাণিত নয়। তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যাবেন তাদের কিন্তু পরিশীলিত আচরণ, তাদের ভিতরে সব কিছুতে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের একটা বাধ্যবাধকতা আছে। কারণ তারা যে কথাটি বলবে সরকারের দায়িত্ব পেলে তাদেরকে সেটা বাস্তবায়নের দায়িত্ব বা সেটা বাধ্যবাধকতা তারপর বর্তমানে। আজকে এনসিপি বলেছে যে বিএনপি এবং জামায়াতের যে এখন যে বিরোধটি দেখা যাচ্ছে, এর কারণে যদি নির্বাচন পেছায় তাহলে এর দায় দুটি দলকে নিতে হবে। বিএনপি নির্বাচন পেছানোর তো প্রশ্নই নয়, বিএনপি কখনোই কথাটি বলেনি, বরং বিএনপি শুরু থেকেই ডিসেম্বর নির্বাচনে, এই বছর ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিক সময় বলে মনে করেছে, এবং এখন হয়তো সবাই বোধহয় ভাবছে বা বিশ্বাসও করছে যে সেটাই কিন্তু আসলে যৌক্তিক সময়। এখানে কিন্তু ওই যে দাবির কথা যেটা বলে না, সেটা
গুরুত্বপূর্ণ না। তারা ওই যে বললাম সংবাদের শিরোনামে থাকতেন, কারণ এখানে তারা কেউ উপস্থিত নেই, কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা করছি। এটি হলো তাদের অ্যাডভান্টেজ, এবং দল হিসেবে তাদের নিজের অবস্থানটা জানান দেওয়ার জন্য মঞ্চে, রাজনীতির মঞ্চে তারা আছেন। এই বিষয়টিকে সোচ্চার কণ্ঠে অন্যদের মুখ দিয়ে বের করে নেওয়ার জন্য এই প্রসঙ্গটা ওনারা দিচ্ছেন। আমরাও কিন্তু ঠিক বোকার মতো সেই প্রসঙ্গের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছি এবং আলোচনা করছি। এই আলোচনাগুলো সবগুলো অর্থহীন এবং আপনি মনে করছেন কোনো সংকট নেই এখন? এটা এই সংকট, আমরা যদি সংকট বানাই তাহলে সংকট আছে। সংকটটা থাকবে কেন? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের আচরণের দিকে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ তারা আর কটা দিন পরে কিন্তু সমস্ত কিছু তফসিল ঘোষণা হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সব ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবে। সেটাকে সামনে রেখে, যেটার জন্য আর সত্যি কথা বলতে কার 1 মাস সময় কিন্তু হাতে নেই, এখন এইগুলো ধূম্রজাল তৈরি করার সুযোগ করে দেওয়ার তো কোনো মানে হয় না। এটা তারা কেন বলছে? এটা তো রাজনীতির বা এই ধরনের কথা তো স্কুলের কোনো হোম টাস্ক না যে 7 দিনের মধ্যে হোম টাস্ক করে জমা দিতে হবে। রাজনীতিতে তো এরকম করে কোনো কথা চলে না। আর তাছাড়া ওনারা একটা রাজনৈতিক দলকে এরকম ডিকটেশন দেবেন, এটাও ঠিক খুব শিষ্টাচারের জায়গা না। যেটা সাইফুল ভাই বলছিলেন যে খুব নিচু মানের একটা কপটতা হয়েছে, এটা বোধহয় সেই কথাটা বলে হয়তো উনি খুব ভদ্রচিতভাবে কথাটা বলেছেন, অন্যকে বললে হয়তো তারা হয়তো আরও অন্যরকমভাবে কথাটা বলতো। এই প্রসঙ্গগুলো আনার কোনো প্রয়োজন ছিল না। যেটা বেশিরভাগ রাজনৈতিক দল যেটা ইতিমধ্যে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে, সেই কথাটিতে থাকলে এই বিষয়গুলো কিন্তু খুব জায়গা পায় না। এখন আপনি যদি অযাচিতভাবে এগুলোকে যদি রাজনীতির জায়গা থেকে একটা ইস্যু বা বিষয়বস্তু করে রাখেন তাহলে আলোচনা হবেই না। তারা কালকে কর্মসূচি দিয়েছে, বলেছে মহাসমাবেশ, ওই একই কথা কর্মসূচি দেবে। আপনারা বিরাট বড় করে কাল নিউজের হেডলাইন করবেন, জামাতে ইসলামের বিশাল রাজনৈতিক সমাবেশ হয়েছে, তারা 5 দফা দাবিতে আজকে মহাসমাবেশ করেছে। ওরা এই রাজনৈতিক যে অ্যাডভান্টেজটা মাঠের মধ্যে চায়, তারা ওই শিরোনামটাকে তারা ধরে রাখতে চায়। আর এর পাল্টে যদি অন্য রাজনৈতিক দলকে যদি সমাবেশ করতে হয় তাহলে তো বলতে হবে যে রাজনীতিতে এই কালচারটা সেই পুরোনো কালচারের কাছে চলে গেল। এখন আমার মনে হয় যে জামাতে ইসলাম তো অনেক আগে তাতে 300টা নমিনেশন দিয়ে দিয়েছে, 300টা আসনে। তারা সে প্রচারণাও চালাচ্ছে, বিভিন্ন মসজিদে নির্বাচনের প্রচার চলছে, জায়গায় জায়গায় জান্নাতের টিকিটও বেশ বিপুল সংখ্যক বিক্রি হয়েছে। ওই টিকিটের সংকটও দেখা দিয়েছে, অনেক জায়গায় বলছে যে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। তো এইসব কিছু করার ভেতর দিয়ে তারা কিন্তু নির্বাচনের মাঠে সবার চেয়ে আগে নেমেছেন। এখন এরপরে যদি অন্যদের সেই জায়গাতে উনি বাদ সাধেন তাহলে তো এটা ঠিক বলবো যে একই যাত্রায় পৃথক ফল হওয়ার মতন ব্যাপার। এখানে সব রাজনৈতিক দলই কিন্তু মনোনয়নের চূড়ান্ত পর্যায়ে আছে এবং সরকারেরও একটা সময় এসে গেছে যখন তাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের আচরণের কাছে তাদেরও যেতে হবে। এই বিষয়গুলোকে খুব বেশি প্রশ্রয় না দিয়ে সেদিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে মনে হয় যে জন আকাঙ্ক্ষা পূরণ হয়, মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয়, দেশবাসী একটা নির্বাচিত সরকার পায়, একটা আন্তর্জাতিক পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে যে অনিশ্চয়তাগুলো আছে সেগুলো কেটে যায়, আমাদের বিনিয়োগগুলো বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, সব দিক দিয়ে একটা দেশ একটা স্বস্তির জায়গায় গিয়ে পৌঁছে। সেটাকে সেই সুযোগটা আপনার সামনে থাকার পরেও যারা এগুলোকে অযাচিতভাবে এগুলোকে বিশৃঙ্খল করবার চেষ্টা করছে সেই জায়গায় যদি সরকার একটা প্রশ্রয়দাতার ভূমিকায় অবতীর্ণ হয়, এরকম 7 দিনের সময় বেঁধে দেওয়া 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি এই দলগুলো যদি মানে এটা কাভারেজের জন্য করে থাকে তাহলে তাদের কি সমর্থন বাড়ছে এর মাধ্যমে? না, সমর্থন বাড়ার দরকার নেই তো। এখন আপনি মানে ইতিহাস দিয়ে তো কথা বলেন, এখন মানে নির্বাচনের প্রচারণায় কাভারেজ পায়। হ্যাঁ, সেটাই। নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যে ভোটারদের কিন্তু বিবেচনা রাখি না। যারা কর্মী সমর্থক তারা এসে শোডাউন করে, আমরা বলে দিচ্ছি বিশ্ব জনসভা হয়েছে, এ তো জনসভা না, তো কর্মী সভা। আপনি সেই বিবেচনাটাকে তো আপনি সেই অর্থে দেখতে হবে যে আপনি কাদেরকে আনছেন। যারা বলেছে যে পিআর বুঝি না, এসেছি পিআর চাই, এরকম লোকও তো আপনারা ইন্টারভিউ করেছেন, আপনারা তো আমরা সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি। তো এটা সংখ্যা দিয়ে মাপা চাইতে একটা 18 কোটি দেশের মানুষ, যেখানে 12 কোটির মতন ভোটার রয়েছে, তাদেরকে এই হাজারের সংখ্যায় যদি আমরা কোনো জনপ্রিয়তা বৃদ্ধির মাপকাঠি বলে ধরি তাহলে বোধহয় দেশের মানুষের প্রতি অবিচার করা হয়। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। একটা বিরতি নেব। দর্শক, কথা বলছিলাম চলমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে, যেটি বললেন যে আসলে এই সংকটটি থাকবে না তাদের প্রত্যাশা যেটি, এবং সরকার দ্রুত উদ্যোগ নিয়ে এটি সংকট শেষ করে নির্বাচনের যে আয়োজন সেই আয়োজনের দিকে যাবে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বিএনপি সারা দেশে মনোনয়ন দেওয়ার পর আমরা পরিস্থিতি যেমনটি দেখছি, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই নমিনেশনের পর এটি পরিবর্তনও হতে পারে, সেক্ষেত্রে অনেকেই এলাকায় নিজেদের কাজকর্ম দেখিয়ে চেষ্টা করছেন দৃষ্টি আকর্ষণ করার এবং নিজেদের অতীতের কর্মকাণ্ড দলের নেতাদেরকে জানানোর মাধ্যমেও চেষ্টা করছেন যদি কোনোভাবে মনোনয়ন পাওয়া যায়, মনোনয়ন পরিবর্তন করা যায়। এই একটি পরিস্থিতি আছে দেশে। আরেকটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সেটির পর ঢাকায় আমরা বেশ কিছু সহিংসতা দেখেছি, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
রাতে কয়েক জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। দেশ সহিংসতার দিকে যাচ্ছে কিনা জনাব সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। আর সহিংসতা তো আমরা কিছু ঘটনা তো দেখছি আজকে দিনে বা আজকে রাতে। আমরা তো গণমাধ্যমে কয়েকটি সহিংসতার ঘটনা খবর আমরা পেলাম। এটা কেন কি উদ্দেশ্যে এটা আমার কাছে খুব পরিষ্কার না। যেটুকু জানি যে 13 তারিখে আইসিটি ট্রাইব্যুনালে তো ওনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা হবে, তারিখটা নির্ধারিত হবে। তো তারিখ নির্ধারণের আগে এই ধরনের ঘটনা কি, তার যৌক্তিক কি বিষয়, সেটা খুবই স্পষ্ট না। তো রাজনৈতিক কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ধরুন এই যে আপনি যেটা বললেন, এভাবে চোরাগোপ্তা হামলা, কোথাও ককটেল, কোথাও আগুন, এভাবে কি আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দল, সকালে রাজধানীতে একটি খুনও হয়েছে, মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপে জি ধরেন আমি বলছি যে সমস্যা হয়েছে। প্রথমত বলি যে আওয়ামী লীগ কি এভাবে কি রাজনীতিতে ফিরতে পারবে কিনা। আর যদি সচেতন, এটা আপনি যদি সাধারণ বোঝাপড়া থাকে, তাহলে এই কৌশলে, এই কায়দায়, এই চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, আক্রমণ, এই কায়দায় আওয়ামী লীগের ফেরার সম্ভবত কোনো সুযোগ নেই। আমরা গত কদিন ধরে শেখ হাসিনার নামে কিছু ইন্টারভিউর কথা আমরা দেখলাম বাইরে, বেশ কিছু গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল কয়েকটা ইম্পর্টেন্ট গণমাধ্যমে, যেটা শুনে জানতে পেরেছি তিনি ইমেইলে তার পক্ষে উত্তর দিয়েছেন, তিনি কথাবার্তা বললেন। আর সেখানেও তিনি যেসব কথা বলেছেন, তিনি দেশ থেকে পালিয়ে যাবার পরে, তার সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হওয়ার পরে প্রায় 15 মাস পার হতে চলল, এখনও আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, 16 বছর বা 36 দিনের তাদের শত সহস্র যে অপরাধ, এর যে ন্যূনতম যে দায় দায়িত্ব স্বীকার করা, ক্ষমা প্রার্থনা বলি, অনুশোচনা বলি, অথবা তার একটা যৌক্তিক কোনো যে একটা দায় স্বীকারের প্রশ্ন আছে না, তার বক্তব্যের মধ্য দিয়ে এরকম কিছু দেখা যায়নি। বরঞ্চ পরোক্ষভাবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন, অন্যদেরকে তিনি দায় দেবার চেষ্টা করেছেন। তো এইভাবে বা তিনি ধরুন তাৎক্ষণিকভাবে একটা বিষয় থাকে, কিন্তু 15 মাস পরে ঠান্ডা মাথায় যখন কেউ ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, এবং তিনি দেশের 18-19 কোটি মানুষ, হ্যাঁ, তাদের আইসিটি ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে, তার প্রক্রিয়াতে বিচার চলছে, কিন্তু তারপরে তো আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারও আছে। তাহলে আওয়ামী লীগ যদি একটা ইনক্লুসিভ রাজনীতিতে ভবিষ্যতে ফিরতে চায়, বা এটা বহুত্ববাদী সমাজে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সমর্থকরা, যাদের নামে স্পষ্টতই কোনো ফৌজদারি মামলা নাই, বড় কোনো অভিযোগ নাই, তাহলে তারা কিভাবে রাজনীতিতে ফিরবে, প্রাইমারিলি এটা আওয়ামী লীগকে এটা নির্ধারণ করতে হবে। প্রাইমারিলি এটা আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। একটাতে বললাম অপরাধের দায় স্বীকারের প্রশ্ন, রাজনৈতিক দিক থেকে মানুষের কাছে কি আপনি ডেলিভার করছেন, কি বলছেন আপনি, আপনার সম্পর্কে যে অভিযোগগুলো, আপনার রাজনৈতিক ভাষ্যটাকে, রাজনৈতিক ব্যাখ্যাটাকে, তো এটা তো একটা দায়িত্বশীল জায়গা থেকে কনভিন্সিং ওয়েতে কথা বলার কথা। আজ পর্যন্ত এরকম কিছু নেই। এখন ধরুন তারা এ ধরনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সহিংসতা হয়তো হতে পারে, কিন্তু প্রথমত এটা নিয়ে ফেরার সুযোগ নাই। আর এইভাবে বাংলাদেশের মানুষের এখন নতুন করে কোনো মনের মধ্যে জায়গা করে নেওয়া কোনো পরিস্থিতি, সেটার মনে হচ্ছে আপাতত কোনো সুযোগ নেই। তবে এই সুযোগটা আছে একটা বিশৃঙ্খলা তৈরি করা, যেটা ইতিমধ্যে ধরুন এই যে আমাদের বেশ কিছু রাজনৈতিক দল, তারা এখন যখন মাঠে আছে, তখন মাঠে এখন ধরুন পাল্টা যদি অন্যরা, তারা যদি আবার মাঠে যদি একই ধরনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন, এবং অনেকে তো বসে আছে যে অভ্যুত্থানে অংশীজনরা নিজেরা মাঠ দখলের প্রতিযোগিতা নামক, নিজেরা মারামারি করুক, পাল্লা হানাহানিতে লিপ্ত হোক, এরকম একটা পরিস্থিতি তো প্রকারান্তর এটা আওয়ামী লীগ বা এই ধরনের শক্তির জন্য একটা সুবিধা দেবে, সুযোগ এবং জমিন করে দিচ্ছে। ফলে আমি ইতিমধ্যে বলেছি, ফলে যারা এটা করছেন তারা একটা আত্মঘাতী খেলায় তারা কিন্তু যুক্ত হচ্ছেন। আপনি সমাবেশ করেন, দাবি করেন, আবার নিশ্চয়ই এটা আপনার গণতান্ত্রিক অধিকার। জায়গাটাকে এমন জায়গায় নিয়েন না যেখানে একটা পাল্টাপাল্টি, যেখানে একটা চর দখলের মতন আপনি রাজপথ দখল, এগুলো তো হচ্ছে আওয়ামী লীগের পুরনো দিনের সংস্কৃতি। আর একটা হচ্ছে যে
যেটা আমরা সেটেল করে এসেছি একবার ঐক্যমত কমিশনে, এখন কি আপনি চাপ দিয়ে হুমকি দিয়ে জবরদস্তি করে আপনি কি রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবেন? তাহলে আপনাকে যুক্তির কথা বলতে হবে, একটা লজিক্যাল রেশনাল আর্গুমেন্ট আপনাকে প্লেস করতে হবে, যেগুলো আমরা সেটেল করে এসেছি। তাহলে আপনি তাদের সাথে এরকম দ্বন্দ্ব বিরোধে যুক্ত করে আপনি তো সেখানে খুব বেশি সরকারকে বিপদে ফেলবেন, নিজেরা বিপদে পড়বেন, পুরো দেশকে একটা নৈরাজ্যের জায়গায় নিয়ে যাবার একটা ঝুঁকি তারপরে সেটা কিন্তু আসবে। তো এরকম দায়িত্বহীন কাজ করা সম্ভবত আমাদের কারোর জন্য ঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নাজিমউদ্দিন আলম, আপনার কাছে আসতে চাই, নমিনেশন প্রসঙ্গে আসতে চাই। আপনি 90-এর আন্দোলনে ছিলেন, সাবেক এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আপনি নিজে আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনি মনোনয়ন পাননি, আপনার কি পাওয়া উচিত ছিল, বা আপনি না পাওয়ার পর দল আপনাকে কি বলেছে, না আপনি কি কোনো রিভিউ আবেদন করেছেন? হ্যাঁ, আমার দল তো আসলে বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি জন্মলগ্ন থেকে এই পার্টিটা করি এবং বিভিন্ন পর্যায়ে আমি দায়িত্ব পালন করেছি। তো আমিও, আপনি যেমন আশ্চর্য হয়েছেন, আমিও হতবাক হয়েছি আমার নাম না থাকায়। তারপরে পার্টির সিদ্ধান্ত আমি স্বাগত জানাই। আমি সবসময় পার্টির প্রতি লয়াল। আমার নেতা কর্মীদেরকে বলেছি একদম চুপচাপ থাকবেন, পার্টি যেটা সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্ত মানি। আপনারা ধৈর্য ধরেন, আমি আবেদন করব পুনর্বিবেচনার জন্য। আমি হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে পার্টির সাথে জড়িত হয়েছি। পরবর্তীতে আমার উপস্থিতিতে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি ছাত্র আন্দোলন করেছি এবং ছাত্র গণঅভ্যুত্থানে ডাকসুতে আমরা থেকে নির্বাচিত হয়ে আমরা আন্দোলন করেছি। যখন অনেকেই জাতীয় পার্টি এরশাদের সাথে চলে গিয়েছিল, আমার নেত্রীর প্রতি গভীর আস্থা শ্রদ্ধা, ওই জায়গা থেকে আমি আমার কমিটমেন্ট ছিল এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার স্বৈরাচারের পতন নিশ্চিত করেছি। তারপরে আমার নেত্রী আমাকে এলাকায় পাঠিয়েছেন এবং তার সাহচর্য, তার সহযোগিতা এবং মন্ত্রী মহোদয় যারা ছিলেন তাদের সহযোগিতা নিয়ে আমি এলাকায় কাজ করেছি। এবং আমার নেত্রী তার পাহারাদার হিসাবে, আমার ধানের শীষের আমার এলাকাবাসীর পাহারাদার হিসাবে আমাকে পাঠিয়েছেন। এবং এই 33-34 বছর আমি আমার নেত্রীর যে ধানের শীষ, এটা আমি পাহারা দিয়ে রেখেছি। আকস্মিকভাবে ও কখনোই আমার এলাকায় যায় নাই, যাকে দেওয়া হয়েছে 5ই আগস্টের পরে গিয়েছে। আজকে সরকারি ডাক বাংলায় বসে সে ক্যাম্পেইন করে, তার বাসা বাড়িও নাই। তো যাই হোক, আমি রিভিউ করেছি। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি 17 বছর এবং আমি গুলিবিদ্ধ হয়েছি রাজপথে। শেখ হাসিনার পুলিশ লীগ আমাকে গুলি করেছে। তারপরে আপনার বিভিন্ন পর্যায়ে আমি বারবার কারাগারে গিয়েছি, 28টি মামলা খেয়েছি। তো আমার নেতার প্রতি গভীর শ্রদ্ধা, জিয়া পরিবারের রাজনীতি করি। আমার রাজনীতির শেষ ঠিকানা শুরু এবং শেষ ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবশ্যই রিভিউ করেছি আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির কাছে আমি অনুলিপি দিয়েছি মহাসচিবের মাধ্যমে। আপনার মতো এরকম সারা দেশ থেকে অনেক নেতা আশা করি আমারটা রিভিউ আবেদন করেছেন, সেগুলো নিয়ে কি হচ্ছে একটু পাবেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আমরা দেশে হচ্ছে কর্মসূচি দেখানো বা নিজেদের শোডাউন বা দাবি জানানো যে আমি যোগ্য প্রার্থী, আমাকে কেন দিলেন না, সেটির জন্য নানা ধরনের বিক্ষোভ আমরা দেখছি। কোথাও কোথাও সহিংসতাও ঘটছে। আপনারা কি ভাবছেন আসলে, আপনাদের দল কি ভাবছে, হাইকমান্ড কি ভাবছে? আপনারা জানেন যে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং পরপর তিনটি নির্বাচন বঞ্চিত হয়েছে আমাদের নেতাকর্মীরা। তো সাংগতভাবেই অসংখ্য মনোনয়ন প্রার্থীর সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। যারা অতীতে মনোনয়ন পেয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, তাদের পরে প্রায় 3 প্রজন্মের নেতৃত্ব কিন্তু অপেক্ষমান ছিল। ফলে একটা নির্বাচনী এলাকাতে আমাদের যোগ্য প্রার্থী বলতে গেলে যেমন আলম ভাইয়ের মতন এরকম যোগ্য প্রার্থী আমাদের একাধিক আছে, প্রত্যেকটা কেন্দ্রেই আছে, প্রত্যেকটা সংসদীয় আসনের জন্য আছে। দলের জন্য এই নির্বাচনটা কঠিন এবং সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন তাদের প্রত্যেকের সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু এটাই বলেছেন যে আমরা এই সিদ্ধান্তে আসতে চাই যে আমরা দলের পক্ষ থেকে ঠিক মনোনীত করব, এটার চাইতে বরং বলবো যে দলকে প্রতিনিধিত্ব করার জন্য একজনকে আমাদেরকে বেছে নিতে হবে। তার মানে এই না যে তিনি শ্রেষ্ঠ বা তিনি একমাত্র, প্রত্যেকেরই তার সাথে সহযোগিতা করবেন, এই প্রতিজ্ঞা বা এই অঙ্গীকার তিনি প্রত্যেকের কাছে নেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, মানুষ মাত্রই তো একটা জায়গাতে হয়তো হতে পারে যে কোনো জায়গাতে আমরা আপনাদের কেন্দ্রীয় অনেকেই দেখেছি যাদেরকে নমিনেশন দেওয়া হয় না। আপনাদের কি তাদেরকে নিয়ে অন্য পরিকল্পনা আছে, নির্বাচন পরিচালনা অন্য কিছু? অবশ্যই, একটা বৃহৎ রাজনৈতিক দল তো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকতা নিয়ে চলে না, তার সাংগঠনিক দায়িত্ব থাকে, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব থাকে এবং আমরা অতীতে যেটা দেখেছি যে সরকার এবং দল একাকার হয়ে যখনই যায়
তখন কিন্তু স্বৈরাচারীর যে মাথাচাড়া দিয়ে ওঠার প্রবণতাটা তখন খুব বেশি করে দেখা যায়। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে খুবই সজাগ এবং সচেতন, এবং তিনিও মনে করেন যে এই ভারসাম্যটাতে থাকা দরকার। দলের জায়গায় দল, সংসদের জায়গায় সংসদ, সরকারের জায়গায় সরকার। এই ব্যাপারটিকে না রাখতে পারলে দল পরিচালনা করা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। সেটাকে মাথায় রেখে উনি এটা করেছেন। তবে ছোটোখাটো কোনো জায়গাতে কোনো বিচ্যুতি বা ভুলভ্রান্তি যদি হয়, সেটা বলাই হয়েছে যে এটা প্রাথমিক একটা ঘোষণা। এই প্রাথমিক ঘোষণার পরিমার্জনের সুযোগ তো অবশ্যই আছে। পরিস্থিতির যদি পুনর্মূল্যায়নের প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই হবে। তো এটাকে আমার মনে হয় না যে খুব বড় করে দেখার কোনো প্রয়োজন আছে। এই মুহূর্তে প্রত্যেকেরই একটাই কাজ হবে, দলকে সমর্থনের জায়গাতে সর্বোচ্চ জায়গায় বহিষ্কারও করেছেন। আজকেও ময়মনসিংহে 5 জন বহিষ্কার হয়েছে। পাবেল ভাই, আশ্চর্যজনক কি জানেন, আওয়ামী লীগের লোকজন, সন্ত্রাসীরা যারা আমার বাড়ি ভাঙছে, তারা সব এলাকায় উঠে গেছে মিছিল করে, যারা এতদিন উঠতে পারে নাই। আওয়ামী লীগের দোষরা, লুটেরা, সন্ত্রাসীরা আমার এলাকার মানুষ খুব কান্নাকাটি করতেছে। সেই আমি বুঝতে পারছি যে আপনার ভেতরে যে কষ্টটি কাজ করছে সেটি আপনি প্রকাশ করছেন। এটা বৃহত্তম দল, এটি একটি আসনের ব্যাপারে তো একটা খণ্ডিত মন্তব্য আমার করা ঠিক হবে না। সমগ্র দেশের যে প্রেক্ষাপট যেটা রয়েছে, বিএনপি রাজনীতির ক্ষেত্রে বা আপনার মনোনয়নের ক্ষেত্রে কয়েকটা বিষয়কে বিবেচনা রেখে এটা করেছে। তারুণ্যের যেন অগ্রাধিকার থাকে, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল তাদেরকে অগ্রগণ্য করা, দলের প্রতি আনুগত্য যাদের প্রশ্নহীন, বা একই সাথে যারা দলকে ভবিষ্যতেও যারা সার্ভিস দিতে পারবেন বা সেবা দিতে পারবেন, সেটাই। এবং যারা এই জায়গাতে যাদেরকে নেওয়া যায়নি তাদের জন্য অবারিত জায়গা আছে। দলের অসংখ্য জায়গা রয়েছে যেখান থেকে দলকে আগামী দিনে যে চ্যালেঞ্জটি কি আসবে আর কি, এখন সরকার পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র সংসদ কিংবা মন্ত্রিসভায় তো শেষ কথা নয়, সরকার পরিচালনার জন্য অসংখ্য জায়গা আছে যেখান থেকে আগামী দিনের চ্যালেঞ্জটা আরও বেশি ভয়াবহ। কারণ বিগত 17 বছরে যে যতগুলো আমরা অর্থনীতির ক্ষেত্রে বলি, সাংবিধানিক ক্ষেত্রগুলোতে বলি, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা জায়গাতে যে ত্রুটিগুলো রয়েছে, যে ধ্বংসগুলো হয়েছে, সেগুলোকে মেরামত করার জন্য আমাদের অসংখ্য প্রকৃত যোদ্ধার দরকার, যারা কিন্তু ওই সময়টাতে আমাদের সহায়তা করতে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আবার বিরতির সময় হয়েছে দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত দেখছেন আরএসএল গণতন্ত্র কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। জটিল হচ্ছে আমরা যেটি দেখছি, একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা ধরনের তৎপরতা চলছে, যেটি গতকাল এবং আজকেও আমরা দেখেছি। তাদের 13 তারিখ একটি কর্মসূচি রয়েছে। এছাড়া বিভিন্ন দাবিতে, 5টি দাবিতে আন্দোলনরত 8টি দল, জামায়াত ইসলামী সহ 8টি দলের কর্মসূচি, আগামীকালকেও তাদের কর্মসূচি রয়েছে। সেখান থেকে হয়তো তারা আবারও নতুন কর্মসূচি দিতে পারে, এমনটি আজকে আভাস তারা দিয়েছেন। দেশ মানে সহিংসতার দিকে যাচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আগেও করেছিলাম। প্রশ্ন হচ্ছে সমাধান কিভাবে হবে। শুরুতেই 1 মিনিট করে সময় দিতে পারবো জনাব সাইফুল্লাহ। আমি মনে করি সমাধানটা সরকারের পলিটিক্যাল উইজডমটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের যদি কোনো পক্ষপাত দুষ্টতা না থাকে, তাদের যদি হিডেন কোনো এজেন্ডা না থাকে, আমি আশা করি এই পর্যায়ে এসে তাদের কোনো হিডেন এজেন্ডা থাকবার কথা না। সেদিক থেকে তারা যেটা বললাম, তারা যদি সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সাধারণ কনসেনসাস, ওভারওয়েলমিং মেজরিটির যে অপিনিয়ন, সে পথে হাঁটলে আমি মনে করি সংকটের সমাধানটা সহজ হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দলের আপত্তি থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি ফেব্রুয়ারি নির্বাচনটা সবার জন্য জরুরি। যারা আগামীকালকে মাঠে আছেন তাদের জন্য জরুরি। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এদেশের মানুষ 17 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যদি এবার একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে পথ, একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথ যদি যাত্রা শুরু করতে পারে, নানা সংকটের পরে, সরকারের শত সমালোচনার পরেও এরপরে সরকারকে আমরা কিন্তু প্রশংসাই করব। এবং আমি আশা করতে চাই, কারণ সরকারের যেটা বললাম, একটা ভুল ছোট পদক্ষেপ একটা বিরাট বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। আর সঠিক পদক্ষেপ বিদ্যমান সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আমরা আপনার কাছে জানতে চাই, আমি আশাবাদী হতে চাই এইটা নিয়ে নয় যে আওয়ামী লীগের যে তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা আইন শৃঙ্খলা বাহিনী সক্ষম কিনা, ওইভাবে গড়ে উঠেছে কিনা। না, আমাদের আইন শৃঙ্খলা নিয়ে তো আমরা বরাবরই খুব শঙ্কিত, কারণ আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় এখনো আছে, আর পুলিশের মোরাল ডাউন। তো সেক্ষেত্রে একটা সমস্যা এই জন্য আমরা বারবার নির্বাচনের কথা বলেছিলাম। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটা এস্টাবলিশড গভর্নমেন্ট আসতে পরে সবাই কিন্তু আনুগত্য প্রকাশ করে এবং গভর্নমেন্টটা টেকসই হয়। কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রতি সবাই কিন্তু ওরকম আপনার আনুগত্য বা সেরকম সিনসিয়ারিটি থাকে না, কারণ এটা মানে কিছুদিনের জন্য সরকার।
তো আপনার নির্বাচনটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের। উনি একজন নোবেল লরিয়েট, বরেণ্য ব্যক্তিত্ব, একজন সফল ব্যক্তি। উনি সফলতা অর্জন করবে এটি জাতির প্রত্যাশা। ওনার গভর্নমেন্টের ভিতরে কেউ কেউ থাকতে পারে ইল মোটিভ, সাস্টেইন করার জন্য, দীর্ঘদিন থাকার জন্য চিন্তা ভাবনা থাকতে, তাদের বুদ্ধি, তাদের পরামর্শ, কুপরামর্শের জন্য উনি না নেন। আমি আশা করব উনি যেন সফল হন এবং সমঝোতার মাধ্যমে এই যে যৌক্তিক একই সেম ডেটে ইয়েটা করে, আলোচনাটা করে, স্ট্রেট নির্বাচনটা করে তাড়াতাড়ি একটা সফলভাবে উনি বিদায় নেবেন, এটাই জাতির প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। উনি কারো জন্য পক্ষপাতিত্ব না করেন। ডক্টর মদন হোসেন আলমগীর পাভেল, রাজনৈতিক দলগুলোর তো দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, আপনি এর আগেও বলেছিলেন আমাদের। না, আমি এখনো তাই বলি। একটা ব্যাপার কি, দেখুন যখন জনগণ নির্বাচনমুখী হয়ে পড়ে তখন কিন্তু এই অন্য পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তারা পছন্দ করে না। তো এই মুহূর্তে আপনি যদি নির্বাচনের বাইরে নির্বাচনকে ভণ্ডুল করা বা নির্বাচনকে অনিশ্চিত করার মতো কোনো কার্যক্রমের সাথে যদি যান না, রাজনৈতিক দল হিসেবে তার এটা ভুল পদক্ষেপ হবে। রাইট। এটা আমি বলবো যে তারা রাজনীতিতে থাকুন, কারণ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সকলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা সক্রিয় শক্তি, তাদের মধ্যে বিভাজন কাঙ্ক্ষিত না, জনগণ এটা চায় না। এবং সেখানে রাজনৈতিক দলের মধ্যে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এটাই রাজনীতির, এবং এটা বাংলাদেশের কেন পৃথিবীর সব জায়গায় সংসদীয় গণতন্ত্রের এটি সুষমা, তাই না? আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে একটা নির্বাচনমুখী জাতির সামনে আপনি সেটাকে বিভ্রান্তিকর কোনো রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে সেটিকে যদি আরও কঠোর থেকে কঠোর অবস্থান নেওয়া, আঙ্গুলের ঘিটি, এই সমস্ত আজে বাজে কথা যতই আপনি বলবেন ততই আপনি জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এবং প্রত্যেকের উচিত হবে তাদের যে জনসমর্থনগুলো আছে সেটাকে আরও সুসংগত করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করা। এই রাজধানীতে এসে মাঠ গরম করে এই আসল স্রোতের বাইরে যাওয়াটা কারোর জন্য ঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। RICS স্টিল জনতন্ত্র গণতন্ত্র আজকের আয়োজন এখানে শেষ করব। আগামীকাল অন্য কোনো বিষয় একই সময় আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।